রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৬ আগস্ট এই বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সকালে লতিফ সিদ্দিকীকে হাজির করা হয়। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার শেখ হাসিনা সহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ২। এই মামলার ১০ নম্বর আসামি হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি। যখন হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার ১ নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী ৩টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে ৬১ জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তাই ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমল নিয়ে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। আগামী সেপ্টেম্বর মাসে সংসদ অধিবেশন বসবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে, তাই রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশনে ডাকার প্রয়োজন নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফাঁসির আসামি হওয়ায় দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। ওনারা যদি কোনো অভিযোগ করে থাকেন, যেই অভিযোগ করুক, সেই অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনাইজেন্সে নেওয়া, আমরা কগনাইজেন্সে নিচ্ছি। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ৫ মাসে তেমন কোনো পরিবর্তন আসেনি, দেশে আগের মতোই ঘুষ দুর্নীতি চলছে। তিনি বলেন, ভুল পাল্টে সবাই এখন জুলাই যোদ্ধা হয়ে গেছে। ডিএফপি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই দেশে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাইয়ের চেতনার মধ্যেই এখন স্বাধীনতার চেতনা নিহিত রয়েছে। তারেক রহমান জুলাই অভ্যুত্থানের সিপাহসালার ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। আমার বয়স অনেক, আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। We must all give him support. সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সর্ষের মধ্যে ভূত থাকলে অপরাধীদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি বলেন, পুরো সিস্টেমটা পরিবর্তন চেয়েছিল জুলাই যোদ্ধারা, কিন্তু বর্তমানে পুরনো অন্ধকার গলিপথে ঢুকে যাচ্ছে দেশ। আইডিইবি কাউন্সিল হলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সংসদে শহীদদের কণ্ঠস্বর হয়ে জামায়াত কথা বলতেই থাকবে উল্লেখ করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে, গণহত্যাকারীদের বিচারও করতে হবে। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শহীদদের সংগ্রাম বৃথা যেতে দেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়নে তিলমাত্র ছাড় দেবে না জামায়াত। সংসদে ফয়সালা না হলে জনগণকে নিয়ে রাজপথে এর ফয়সালা হবে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরের প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। জাতীয় সংসদে সব বিতর্ক রাজনৈতিক সংকট সমাধানের জায়গা হয় সেখানে সমাধান করতে হবে, না হলে যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে সেই জনগণকে সাথে নিয়ে রাজপথে ইনশাল্লাহ তার ফয়সালা হবে। আমি তো বেঁচে আছি, কিন্তু আমার সহযোদ্ধারা তো অনেকে চলে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম আরেকবার যদি জাতির প্রয়োজনে, বলছে আরেকবার কেন, যতবার প্রয়োজন হবে ততবার বেরিয়ে আসবো। ঢাকা মেডিকেলে জিজ্ঞেস করেছি, তুমি তো আর পারবে না জাতির জন্য লড়াই করতে। কেন পারবো না? আমার তো একটা পা এখন আল্লাহ রেখেছেন, ওই এক পায়ের উপর ভর করে প্রয়োজনে জাতির জন্য আবার লড়াই করব। তাদের বদৌলতে পাওয়া এই নতুন বাংলাদেশে আমরা যদি তাদের সাথে বেইমানি করি, আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবেন? প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন 3 জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই 2 হাত না থাকা নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়শা আক্তারও পা দিয়ে লিখে সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। হবিগঞ্জ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় জারিকৃত 144 ধারার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। আজ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে নির্দেশটি বাতিল ও অবিলম্বে কার্যকর করা হয়েছে। আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা 144 ধারার আদেশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি ও শিল্প কারখানায়। গ্যাসের স্বল্প চাপের কারণে একের পর এক সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায়, গ্যাসের চাপ না থাকায় অনেক স্টেশন কার্যক্রম বন্ধ রেখেছে। কোথাও সীমিত পরিসরে সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা, ট্যাক্সি ক্যাব ও ব্যক্তিগত গাড়ির চালকরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকেই গ্যাস পাচ্ছেন না। এতে তাদের দৈনিক আয় কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি সাধারণ মানুষের, বিশেষত নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে। শুধু খাদ্যের দাম বাড়ছে তাই নয়, এর প্রভাবে একটি পরিবারের পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও সঞ্চয়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীর মহাখালীর ব্র্যাকিন সেন্টারে এক সংলাপে এসব তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংলাপে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে এবং গত 4 বছর ধরে এটি দেশের অর্থনীতির জন্য উদ্বেগের বিষয় হয়ে আছে। খাদ্যের মূল্যবৃদ্ধি মানুষের উপর সরাসরি প্রভাব ফেলছে। খাদ্য মূল্যের যে ব্যয়টা কিংবা খাদ্য মূল্যস্ফীতির যে চাপটা, সেটা আবার সবার উপর সমানভাবে পড়ে না। আমরা জানি যে বিশেষ করে যারা নিম্ন আয়ের জনগণ, দরিদ্র, তাদের উপরে একটা বেশি পড়ে, কারণ তাদের যে মোট ব্যয় হয়
সেই ব্যয়ের একটা বড় অংশই কিন্তু খাদ্যের উপরে ব্যয় হয়ে থাকে, সেজন্য তাদের উপরেই চাপটা পড়ে। খাদ্যের মূল্য বৃদ্ধি এটা মানুষের উপরে সবচেয়ে বেশি সরাসরি চাপ সৃষ্টি করে। দর্শক, যেমনটা বলছিলাম, দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট। আমরা আবারও যুক্ত হচ্ছি সাভার থেকে সিএনজি সংকটের খবর জানতে সহকর্মী আসাদুজ্জামান খায়রুলের সাথে। খায়রুল, সিএনজি পাম্পগুলোতে আজকে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। জি আমাতুল, যেমনটি বলছিলাম যে আসলে সাভারের যে দীর্ঘদিনের গ্যাস সংকট, এই গ্যাস সংকট কিন্তু আসলে বাসাবাড়ির গ্যাস সংকটগুলো প্রায় কোথাও কোথাও 10 বছর, কোথাও কোথাও 7 বছর যাবত কিন্তু এই গ্যাস সংকট ছিল। এর ভিতরে কিন্তু এই যে চট্টগ্রামের যে মহেশখালীতে যে ভাসমান যে গ্যাস টার্মিনাল, সেই টার্মিনালের যে যান্ত্রিক ত্রুটির কারণে যে নতুন করে গ্যাস সংকট দেখা দিয়েছে, সেই গ্যাস সংকট কিন্তু এখন মরার উপরে খাড়ারগা হয়ে দাঁড়িয়েছে। আমি যদি সাভারের একটু আপনাদেরকে দেখাতে চাই যে সিএনজি স্টেশনগুলোর চিত্র, আমি এখন যে সাভারের নবীনগরের একটি সিএনজি স্টেশনে আছি। এই সিএনজি স্টেশনে কিন্তু আমরা এসে দেখেছি যে প্রায় গাড়িগুলো এসে কিন্তু আসলে গ্যাস না থাকার কারণে আসলে ফিরে চলে গেছে, এবং পাশাপাশি বেশ কিছু যাত্রীবাহী যেই বাস, সেই বাসগুলো কিন্তু গ্যাস না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একাধিক বাস কিন্তু আসলে অপেক্ষা করছে যে গ্যাস নিবেন। এবং এই যাত্রীবাহী বাস এবং যারা আসলে গাড়ি ড্রাইভিং করে আসলে জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু আসলে আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু এখন আসলে চরম ভোগান্তিতে তারা আসলে পড়েছে গ্যাস না পেয়ে। এবং সাভারের যদিও দুই একটি সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু সেই গ্যাস কিন্তু আসলে চাপ না থাকায় কিন্তু আসলে তাদের আরো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ হিসাবে তারা যেটি বলছে যে এই যে চাপ না থাকায় যে গ্যাস নিচ্ছে, সেই গ্যাসে কিন্তু আসলে গ্যাসের সাথে কিন্তু বাতাস যাচ্ছে, এবং সেই বাতাসের ফলে কিন্তু তাদের যে গ্যাস, এই গ্যাস কিন্তু স্থায়ী হচ্ছে না, যার ফলে তারা কিন্তু আর্থিকভাবে কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও যদি একটু বলি যে সাভার কিন্তু শিল্পাঞ্চল হওয়ায়, সাভার আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় কিন্তু বড় বড় যেই শিল্প কলকারখানাগুলো রয়েছে, সেই কলকারখানাগুলো কিন্তু আসলে সাভারের গ্যাসের উপর নির্ভর করে কিন্তু তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে থাকে। এছাড়াও যদি বলি যে যেই শিল্পাঞ্চলের যেই কলকারখানার মালিকরা রয়েছে, তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা কিন্তু দুঃখ প্রকাশ করে আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের যেই বৈদেশিক মুদ্রা অর্জনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আসলে তাদের ব্যাহত হচ্ছে। উৎপাদন কার্যক্রম তো চরম আকারের বিপর্যয় হচ্ছে, এবং পাশাপাশি তারা সংখ্যায় পড়েছে যে আসলে আগামী দিনগুলোতে যদি এরকম চলতে থাকে, তাহলে কিন্তু দেশ ও জাতির জন্য কিন্তু এই শিল্পের জন্য কিন্তু আসলে ভয়াবহ কোনো বার্তা বয়ে আনবে। এছাড়াও যদি আমি বলি যে বাসাবাড়ির যেই গ্যাসের সংকট, সেই সংকট কিন্তু দীর্ঘদিন সাভারের থাকার ফলে কিন্তু অনেক যে সাভারের যে স্থানীয় জনতা রয়েছে, তারা কিন্তু একাধিকবার যে তিতাস কর্তৃপক্ষ, তাদের কিন্তু অফিস ঘেরাও করেছে এবং বিক্ষোভ মিছিল করেছে। এবং এই সংক্রান্ত নিউজ কিন্তু আমরা আসলে মাই টিভিতে এর আগে বেশ কয়েকবার প্রকাশও করেছিলাম। তারপরে কিন্তু সেই সংকট নিরসন হয়নি। তারপরে কিন্তু আবার এই যে নতুন করে যে সংকট, সেই সংকটে কিন্তু আসলে সাভারে কিন্তু জনগণের যে এক প্রকার আসলে নাজেহাল অবস্থা। আর পাশাপাশি যারা সচেতন নাগরিক আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে এখন অতি সত্বর সরকারের উচিত যে আমদানি নির্ভর না হয়ে নিজস্ব যে গ্যাস কূপ রয়েছে, সেই গ্যাস কূপ থেকে চাহিদা অনুযায়ী গ্যাস উত্তোলন, এবং সেই এছাড়াও যেই নতুন নতুন গ্যাস খনির যে সন্ধান পাওয়া যাচ্ছে, সেই গ্যাস খনিগুলো পরিচর্যা করা কিন্তু এখন সময়ের দাবি। এছাড়াও কিন্তু এই সচেতন নাগরিকরা বলছেন যে খুব শীঘ্রই যদি এই গ্যাস সংকটের সমাধান সরকার না করেন, তাহলে কিন্তু আসলে চরম বিপর্যয়ের মুখে পড়বে যে জীবিকা নির্বাহ করছে যারা মানুষগুলো, তারা, এবং পাশাপাশি শিল্পাঞ্চলের যে শিল্প কলকারখানা রয়েছে, এই শিল্প কলকারখানাগুলো। সব মিলিয়ে যদি বলি যে আসলে এখন সাধারণ মানুষের দাবি যে খুব দ্রুতই এই গ্যাস সংকটের ব্যাপারে সরকার উদ্যোগ নিবে, এবং এই উদ্যোগ নেয়ার ফলে আসলে এই গ্যাস সংকট নিরসন হবে, এমনটি আশা করছেন সাধারণ মানুষের। পাশাপাশি যারা গাড়ি চালক রয়েছে এবং যারা এই জীবিকা নির্বাহ করছে, যেমন যাত্রীবাহী বাস গুলো যারা পরিচালনা করছে, তারাও কিন্তু আসলে খুব দ্রুত আবেদন জানিয়েছে যে এই সংকটে নিরসনে কিন্তু সরকার দ্রুত যেন পদক্ষেপ নেয়। তো সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি ছিল আমার কাছে এই। আমাতুল। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
দক্ষিণ কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। হত্যার মাত্র 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত মোহাম্মদ রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, ভুক্তভোগীর মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ আলামত। সকালে এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। পরবর্তীতে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে বলে জানায় পিবিআই। তাকে আমরা ঢাকা মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকা থেকে 28 তারিখ দিবাগত রাত মানে 29 তারিখ ভোর 3:30 দিকে গ্রেপ্তার করি। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। বিজ্ঞ আদালতে প্রেরণ করার পর সে এই বিষয় সংক্রান্তে বিস্তারিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে 5 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত প্রায় 3টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানান, সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত চলছে। গ্যাংটির মূল নেতা বড় সাজ্জাদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। দেশে তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন ডেভিড ইমন। পুলিশ সুপার জানান, ডেভিড ইমনের বিরুদ্ধে বর্তমানে 13টি মামলা রয়েছে। এর মধ্যে 7টি হত্যা মামলা এবং বাকিগুলো চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত। গ্রেপ্তার এড়াতে তিনি নিজের চেহারা পরিবর্তনের পাশাপাশি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর পরিকল্পনাও করেছিলেন বলে জানায় পুলিশ। সে যখন বেশি চাপে পড়ে যায়, আমরাও তো বিভিন্নভাবে অনেকদিন কাজ করছে, আর আমরা কাজ করলে ওরা তো আসলে কোনো না কোনোভাবে বুঝে যায়। তখন সে একটা পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকলের, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জেগরগাছা থেকে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। বগুড়ায় উদ্বেগজনক হারে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। আত্মহননকারীর প্রায় অর্ধেকই নারী ও তরুণ প্রজন্মের, যাদের বয়স 20 থেকে 35 বছরের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, আত্মহত্যা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। পারিবারিক ও সামাজিক সচেতনতার মাধ্যমেই এই প্রবণতা রোধ করা সম্ভব। আর পুলিশের পক্ষ থেকে সমাজের সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। বগুড়ায় উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। জেলায় 53 মাসে 1634টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহননকারীর প্রায় অর্ধেকই নারী ও তরুণ প্রজন্মের, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। এর মধ্যে কয়েকজন কিশোরীও রয়েছে এ তালিকায়, যাদের বয়স 13 থেকে 18 বছর। জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত জেলায় 116 জন আত্মহত্যা করেছেন। সর্বশেষ 23 এপ্রিল থেকে 28 জুলাই পর্যন্ত বগুড়া, সোনাতলা ও ধুনটে 40 জন মানুষ পারিবারিক ও ব্যবসায়িক হতাশা থেকে আত্মহত্যা করেছেন। মানুষ যখন আপনার বিভিন্ন ধরনের সিদ্ধান্তহীনতায় ভোগে, যখন কোনো কিছু সমস্যার সমাধান বের করতে না পারে, তখনই তারা সুইসাইড অ্যাটেম্পটা নিয়ে থাকে। ব্যর্থতার একটা ফল যখন পায়, তারা আসলে কোনো পথ না পেয়ে ওখান থেকে তারা এই আত্মহত্যার মতো একটা কঠিন জিনিসকে তারা বেছে নেয়। পিতামাতা যারা আছে, তারা হচ্ছে তার সন্তানদেরকে একটু ভালো মতো বন্ধুত্ব সুলভ আচরণ করবে, তাহলে মনে হয় আত্মহত্যা থেকে বেরিয়ে আসতে পারবে, কারণ আত্মহত্যা কখনো সমাধান না। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সায়েম বলেন, নানান বয়সের মানুষ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সংকটের কারণে আত্মহত্যার পথ বেছে নেন। এছাড়াও মাদকের অপব্যবহারও আত্মহত্যার অন্যতম প্রধান কারণ। অনেক সময় দেখা যায় পারিবারিক অবহেলা আত্মহত্যার পিছনে একটা কারণ হিসেবে কাজ করে। তো পরিবারে কেউ যেন অবহেলিত না হয়, এই বিষয়টা খুবই গুরুত্ব দিতে হবে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আত্মহত্যা আইন করে রোধ করা সম্ভব নয়। এটা রোধ করতে পারিবারিক সচেতনতার পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। একটা সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থা যদি দেওয়া যায় তাদের, তাহলে মনে হয় যে একজন মানুষকে বা যারা আত্মহত্যা করে তাদেরকে এই দিক থেকে ফিরিয়ে আনা যেতে পারে। সমাজবিজ্ঞানীরা বলছেন, আত্মহত্যা কোনোভাবেই সমস্যা সমাধানের সঠিক পথ নয়। আত্মহত্যার রোধে মানসিক উৎকর্ষের বিকাশ, পারিবারিক ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করার পরামর্শ তাদের। জুবাইর রহমান,
মাইটিভি নিউজ। ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন সহ সৌন্দর্য বর্ধন নিয়ে প্রধানমন্ত্রীর কিছু অনুশাসন দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উৎসব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, ঢাকা শহরের সৌন্দর্য বর্ধন নিয়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ধানমন্ডি লেক নিয়ে কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন, আর গুলশান সহ হাতিরঝিলের দায়িত্ব দেওয়া হয়েছে রাজুককে। ঢাকার কোথাও ময়লা আবর্জনা নিয়ে অব্যবস্থাপনা অথবা খাল পরিষ্কার সহ সৌন্দর্য বর্ধনে কোনো ঘাটতি থাকলে তা গণমাধ্যমে তুলে আনার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। প্রথমবারের মতো ঢাকা উৎসব 29শে আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। ময়লা আবর্জনার অব্যবস্থাপনা কোথায় আছে এবং আমাদের সৌন্দর্য বর্ধন এবং বৃক্ষরোপণের কাজ যেগুলো করছে দুই সিটি কর্পোরেশন, সব ডিপার্টমেন্টালে কাজ করছি। ধানমন্ডি লেক দক্ষিণ সিটি কর্পোরেশন করছে, আর হাতিরঝিল, গুলশান, বাড়িধারা, বনানী লেক এটা অলরেডি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজুক এটা তারা বাস্তবায়ন করবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বর্ধনের কাজটি। এবং বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতাও কমে, সব ব্যাপারেই মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বা নির্দেশনা আছে। চিকিৎসকদের সেবার মান উন্নয়নের পাশাপাশি তাদের চিন্তা চেতনা ও পেশাগত দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। চিকিৎসা খাত পরিবর্তনে ডাক্তারদের সহায়তার অনুরোধ জানান তিনি। সকালে মহাখালীর নিপসমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রোগীদের সঙ্গে আন্তরিক ও সহানুভূতিশীল আচরণ করার মাধ্যমে চিকিৎসার ইতিবাচক প্রভাব তুলে ধরতে হবে জানিয়ে তিনি বলেন, ক্যান্সার সহ অসংক্রামক রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। হাম প্রতিরোধে নবজাতককে জন্মের পরপরই শাল দুধ খাওয়ানোর উপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। এই সরকারের ঘোষণা সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবা প্রদান করা। আমাদের ধ্যান ধারণা, চিন্তা, চেতনা সবকিছুর ভিতরে পরিবর্তন আনতে হবে। স্পেশালি দ্য ডাক্তার, আপনাদের ব্যবহারটা একটা রুগীকে যে কোথায় নিয়ে যায় চিন্তাও করতে পারবেন না। একজন ডাক্তার যখন রুগীর সাথে হেসে কথা বলে, রুগী অর্ধেক ভালো হয়ে যায়। গভর্নমেন্টের পরে আল্লাহ প্রদত্ত দায়িত্ব এই বেস্ট গ্রুপ অফ সোসাইটি, দ্যাট ইজ ডাক্তার্স, আপনাদের দিতে হবে। আপনারা যদি না নেন এই জাতি বাঁচবে না, একদিন আপনাদের সন্তানরা বাঁচবে না।